আমি আর আমার ছোট ভাই বাইরে বসে চা খাচ্ছিলাম। তখন আমার দাদা বৌদির ঘর থেকে ঝগড়ার আওয়াজ আসতে লাগলো। সেটা শুনে আমরা সবাই চমকে গেলাম, কারণ মাত্র কিছুদিন হয়েছে দাদা বৌদির বিয়ে হয়েছে। কিন্তু ওরা এর মধ্যেই কেন ঝগড়া করছে এটা আমরা বুঝতে পারলাম না। আমরা ওদের ঘরের দিকে যেতে গেলাম, কিন্তু আমার মা আমাদের যেতে বারণ করে দিল। দাঁড়া, এখন যাস না, এটা ওদের স্বামী স্ত্রী ঝগড়া, ওদের মধ্যে তোদের যাওয়া ভালো দেখায় না। আমি দেখছি কি ব্যাপার, মা দাদার রুমের দরজা ধাক্কা দিয়ে আমাদের সেখান থেকে চলে যাওয়ার ইঙ্গিত দিলেন। আমি আর আমার ভাই বাইরে এসে বসে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর শুনতে পেলাম আমার মায়ের গলার জোর বেড়েই যাচ্ছে। মনে হচ্ছিল দাদা বৌদির সঙ্গে মাও ঝগড়ায় সামিল হয়ে গেছে। এবার আমরা আর থাকতে পারলাম না। আমরা উঠে দাদার ঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম মা দাদাকে বোঝাচ্ছে, দেখ সাগরিকা যদি এই বাড়ির জন্য কিছু করতে চায় তাহলে তুই ওকে কেন বাধা দিচ্ছিস? ও তো নিজেই এই ব্যাপারটার দায়িত্ব নিচ্ছে। গ্রামের কটা মহিলা এমন কাজ পায়। মায়ের কথা শুনে আমরা বুঝে গেছিলাম ব্যাপারটা কি। কিছুক্ষণ পর মা বাইরে চলে এলো। উনি আমাদের এসে ব্যাপারটা খুলে বললেন। আসলে আমাদের গ্রামে জমিদারের রাজত্ব ছিল। এই জমিদার গরিব মানুষদের ঋণের জালে বেঁধে ফেলতেন, আর তাদের দিয়ে তারা কারবার চালাতেন। কিন্তু আমাদের পরিবার একটু পড়াশোনা জানা ছিল, তাই জন্য আমরা জমিদারের কাছে চাকরি করতাম না। না হলে আমাদেরকেও আমাদের খারাপ সময়ে জমিদারের কাছ থেকে ঋণ নিতে হতো, আর সেই ঋণ শোধ করতে না পেরে সারা জীবনের মতো জমিদারের গোলাম হয়ে থাকতে হতো। আমার বৌদি অন্য গ্রাম থেকে এসেছিল। সেই জায়গাটা একটু মডার্ন ছিল, তাই জমিদারের বউ আমার বৌদিকে তাদের বাড়ির চাকরদের হেড হওয়ার চাকরি দিতে চেয়েছে। হঠাৎ আমার বৌদির আন্ডারে তার বাড়ির চাকরেরা কাজ করবে, এতে আমার বৌদিকে ওরা অনেক ভালো মাইনেও দেবে বলেছে। বৌদি এই প্রস্তাবে রাজি ছিল, কারণ বৌদিকে চাকর হতে হবে না, বরং চাকরদের হেড হয়ে তাদের কাজের দেখাশোনা করতে হবে। কিন্তু আমার দাদা তাতে রাগ করছিল। দাদার বক্তব্য হলো, চাকরি চাকরি হয়, সেটা কারুর চাকর হয়েই হোক বা কোনো চাকরির হেড হয়েই হোক। কিন্তু বৌদি সেটা মানতে নারাজ ছিল। এই নিয়ে দাদা বৌদির মধ্যে ঝগড়া লেগে যায়। কিন্তু মা দাদাকে বুঝিয়ে দিয়েছিল যে বৌদি চাকরি করতে যাবে, কারণ কাজ যদি সম্মানের হয় তাহলে তাতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। দাদার হাজার বারণ করা সত্ত্বেও বৌদি জমিদারের বাড়িতে কাজ করতে যাওয়া শুরু করে দিল। বৌদির কাজ ছিল চাকরদের হেড হয়ে থাকা, তাদের সমস্যার সমাধান করা, আর তাদের বিভিন্ন কথাবার্তা শোনা। তার জন্য বৌদিকে 10,000 টাকা মাইনে দেওয়া হবে, যেখানে কিনা অন্য চাকরদের মাইনে মাত্র 6,000 টাকা। বৌদির কাজের পরিমাণটাও কম, অথচ মাইনেটা বেশি। বৌদি চাকরি করছে 3 মাস হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম এখন যেন বৌদি কেমন চুপচাপ থাকে। কিন্তু ঘরের খরচ ভালোই চলছিল। বাড়িতে নতুন নতুন ফার্নিচার আসতে লাগলো, আরও নতুন নতুন কত কি, যেগুলো আমরা আগে কখনো দেখিনি। কিন্তু গ্রামের লোকেরা আমাদের টন টিটকারি করতে লাগলো। তারা বলতে লাগলো, তোমাদের মতো লোকেরা জমিদারের বাড়িতে চাকরি করে পড়াশোনা জানা পরিবারদের নাক কাটিয়ে দিয়েছে। তাদের কথায় আমরা কান দিইনি। কিন্তু দিন দিন আমার বৌদির আচরণ সন্দেহজনক হয়ে উঠেছিল। যখন বৌদি সকালে ঘুম থেকে উঠতো তখন তার চোখ লাল হয়ে থাকতো। একদিন আমি বৌদিকে বিচলিত দেখে চমকে গেলাম, আর বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদি তোমার কি হয়েছে? তুমি কি সারা রাত ঘুমাও না? বৌদি আমার কথার কোনো উত্তর দিল না। বৌদির খাওয়া দাওয়া অনেক কমে গেছিল, আর বৌদি সব সময় নিজের ঘরে বন্ধ থাকতো। একদিন রাতে আমার ঘুম আসছিল না, তাই আমি আমার ঘর থেকে বেরোলাম। কিন্তু ঘর থেকে বেরিয়ে আমি চমকে গেলাম। আমি দেখলাম আমার বৌদির ঘর থেকে আলো আসছে। আজকে আমার দাদা বাড়িতে ছিল না। আমি বৌদির ঘরের সামনে গিয়ে দেখলাম সত্যি বৌদির ঘর থেকে আলো আসছিল। বৌদির ঘরে এখনো লাইট জ্বলছে, আর বৌদি বসে বসে কোনো কাজে ব্যস্ত ছিল। এইটা দেখে আমি বৌদির ঘরের দরজা খটখট করলাম। তখন বৌদি একদম চুপচাপ হয়ে পেছনে ঘুরে তাকালো, আর হাতে কিছু একটা লুকিয়ে নিল। তারপর উঠে দাঁড়ালো, কিন্তু মনে হয় বৌদি বাহিরের দিকে ভালো করে দেখতে পাচ্ছিল না। তখন ঘরের লাইট নিভিয়ে দিল। তারপর আমাকে দেখতে পেয়ে আস্তে করে আমাকে চলে যেতে বলল। আমারও মনে হলো বৌদির ঘরে যাওয়াটা আমার এখন ঠিক হবে না, তাই আমি নিজের ঘরে এসে আবার শুয়ে পড়লাম। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যে অত রাত অবধি বৌদি কী করছিল।
পরের দিনও একই জিনিস হলো। আমার মনে হলো বৌদির ঘরে আলো জ্বলছে। আমি কালকের পর থেকে বুঝে গেছিলাম যে বৌদি নিশ্চয়ই কিছু না কিছু কাজ করছে, না হলে এতক্ষণে শুয়ে পড়তো। এইটা ভেবে আমি আবারও বৌদির ঘরের দরজার সামনে গেলাম। গিয়ে দেখলাম বৌদি কোনো একটা কাজে ব্যস্ত রয়েছে, আর দরজার দিকে বৌদি পেছন করে আছে। আমি আবারও বৌদির দরজা খটখট করলাম, কিন্তু বৌদি কোনো উত্তর দিল না। আমার মনে হলো যে বেশি হাঙ্গামা না করে আমার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়া উচিত, না হলে আবার শুনে মা ভাই চলে আসবে, তারপর শুধু শুধুই ঝামেলা বেড়ে যাবে। আমি আমার নিজের ঘরে চলে তো এলাম, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। আমার খালি মনে হচ্ছিল বৌদি রাত জেগে কি এমন কাজ করে যেটা দিনের বেলা করা যায় না। তারপর আমি একটা বুদ্ধি করলাম। পরের দিন যখন বৌদি তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি তার ঘরের দিকে গেলাম। কিন্তু এটা দেখে আমার খুব ঝটকা লাগলো যে বৌদি আমার দিকে রেগে মেগে তাকালো। তারপর মাকে ডাকতে লাগলো। মাকে এমনভাবে ডাকলো যে আমি ভয় পেয়ে গেলাম। মা এসে জিজ্ঞেস করাতেই বৌদি মায়ের কাছে আমার অভিযোগ করতে শুরু করে দিল। মা, আপনি নিজের মেয়েকে বোঝান, এ রোজ রাতে আমার ঘরে উঁকি মারে। ওর মধ্যে এতটুকু ভদ্রতা নেই, ওইটা জানে না যে বিবাহিত মহিলার ঘরে উঁকি মারা খারাপ কাজ। মা এটা শুনে আমাকে মারতে লাগলো। তোর কি প্রয়োজন বৌদির ঘরে উঁকি মারা? তোর লজ্জা করে না নিজের বৌদির ঘরে উঁকি মারতে? মা আমাকে মারতে লাগলো। কিন্তু আমি মাকে বলতে চেয়েছিলাম যে বৌদি আমাদেরকে লুকিয়ে চুপি চুপি কোনো কাজ করে। যাই হোক, আমি চুপ করে গেলাম, কারণ বাড়িতে আমার কথা কেউই বিশ্বাস করবে না। দাদা বাইরে গেছে, 2 দিন হয়ে গেছে। তৃতীয় দিন আমাদের বাড়িতে এমন একটা ফোন এলো যাতে আমরা সবাই অস্থির হয়ে উঠলাম। এই ফোনটা এসেছিল হসপিটাল থেকে। আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই জন্য দাদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৌদি খুব চিন্তিত হয়ে পড়ল। মায়ের তো প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমরা সবাই হাসপাতালে দৌড়ালাম, কিন্তু সব থেকে চমকে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল যে আমার বৌদি সেই সময়ও নিজের ঘরটা খুলে রেখে গেল না। অনেক খুঁজে একটা মোটা তালা লাগিয়ে দিয়ে গেল। তারপর আমরা সবাই হাসপাতালে গেলাম। আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। অ্যাক্সিডেন্টের কারণে দাদার হাড় ভেঙে গিয়ে হাড়ে কমজোরি হয়ে গেছে। দাদা এখন হাঁটা চলা করতে পারবে না, আর নকল পা লাগাতে অনেক সময় লাগবে। দাদার এই অবস্থা দেখে আমরা সবাই বিচলিত হয়ে পড়লাম। আমার বৌদিও অনেক চিন্তিত ছিল। 1 সপ্তাহ পর আমার দাদাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। দাদার এতটাই চোট লেগেছিল যে সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল। এই সময়ে বৌদির মনের জোর কমে গেল। বৌদি দিন রাত পরিশ্রম করতে লাগলো। এই সময় আমার দাদা একটু খিটখিটে হয়ে গেছিল, কারণ সব সময় সে একটা ঘরেই বসে থাকতো। আমাদের কাছেও দাদার এই অবস্থা কোনো সমস্যার থেকে কম ছিল না, কিন্তু এখন বৌদির আচার আচরণ আরো বেশি সন্দেহজনক হয়ে উঠল। একদিন আমি রাত্রিবেলা উঠে শুনলাম দাদা ডাকছে। দাদার জল তেষ্টা পেয়েছে। আমি দাদার ঘরে গিয়ে দেখলাম সেখানে বৌদি ছিল না। ঘরের দরজা খোলা ছিল। কি হয়েছে দাদা, বৌদি কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। ও তো জল নিতে গেছিল, এখনো এলো না, জানি না কোথায় গেছে। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম বৌদি সেখানে ছিল না। আমি নিজেই জল গরম করে এনে দাদাকে দিলাম, আর বৌদির ব্যাপারে খোঁজ করার জন্য এদিক ওদিক দেখতে লাগলাম। দাদা আমাকে বৌদির কথা জিজ্ঞেস করলে আমি তা এড়িয়ে গেলাম। সত্যি কথা বলতে সেখানে কেউ ছিল না। আমি সব জায়গা খুঁজেছিলাম, কিন্তু কোথাও বৌদির নাম গন্ধও ছিল না। দাদা বেচারা তো উঠতে পারতো না। ওষুধের অ্যাকশনে কিছুক্ষণ পরেই দাদা ঘুমিয়ে পড়ল। পুরো বাড়ি খুঁজে যখন আমি নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, তখন বাইরের দরজার দিকে আমি একটা কিছু অনুভব করলাম। আমি দৌড়ে বাইরের দরজার দিকে গেলাম। সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমি নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না। সেখান দিয়ে বৌদি বাড়ির ভেতরে ঢুকছিল। আমি সিরিয়াস হয়ে বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদি, তুমি এই সময় কোথায় গেছিলে? আমি মনে জোর নিয়ে জিজ্ঞেস করলাম, কেননা বৌদির এই ধরনের আচরণ আমি আর মেনে নিতে পারছিলাম না। কিন্তু বৌদি উল্টে আমার সাথে তর্ক করতে লাগলো, আমার উপরে রাগ দেখাতে লাগলো। আমি দেখলাম বৌদির হাতে একটা চকচকে লাল রঙের কম্বল রয়েছে। বৌদি, তোমার হাতে এটা কি? যখন আমি বৌদিকে প্রশ্ন করলাম, বৌদি তখন নিজের নজর অন্যদিকে ঘুরিয়ে বলল, কিছু না, তুমি নিজের কাজে মন দাও, বুঝেছো? আমি বললাম, না বৌদি, আমরা সবাই এই বাড়ির সদস্য, আমার অধিকার আছে এটা আপনাকে জিজ্ঞেস করা।
যে আপনি রাত্রিবেলা এই সময় কোথায় গিয়েছিলেন, নয়তো আমি দাদার কাছে আপনার নামে অভিযোগ জানাবো। যেই আমি এই কথাটা বললাম, বৌদি সেখানে শোরগোল শুরু করে দিল। এইসব হাঙ্গামা শুনে মা আর ভাই বাইরে চলে এলো। বৌদির চিৎকার করে আমার উপরে দোষ দিল যে আমি রাত্রিবেলা এই সময় বাইরে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, আর বৌদি আমাকে ধরে ফেলেছে, আর আমি এই বাড়ির মান সম্মান ডুবিয়ে দিচ্ছি। বৌদির মুখে এই মিথ্যে দোষ শুনে আমার তো চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমার ছোট ভাই আমাকে ধরে মারতে শুরু করে দিল। এটা কেউ শুনলো না যে দোষ আসলে কার। মাও আমাকে মারলো। আমি যেহেতু কুমারী ছিলাম আর বৌদি বিবাহিত ছিল, তাই আমার উপরে এই ধরনের দোষারোপ করা বৌদির জন্য খুব সহজ হলো। এই ব্যাপারটায় আমি খুব কাঁদলাম। আমাকে খুব মারা হলো। আমি সবার কাছে মিনতি করে বললাম যে আমার এতে কোনো দোষ নেই, কিন্তু কেউ আমার কথা শুনলো না। বৌদির হাতে লাল কম্বলটার দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু কেউ সেদিকে ধ্যান দিল না। সবাই বলল, তোরই দোষ, তুই রাত্রিবেলা এই সময় বাইরে কেন যাচ্ছিলি? আমি সবাইকে উত্তর দিতাম লাল কম্বলের ব্যাপারে। আমার উপরে কেউ বিশ্বাসই করছিল না। বৌদি খুব চালাকি করে কম্বলটা নিজের ঘরে নিয়ে চলে গেল। আমি দেখতেই থেকে গেলাম, আর বৌদিকে কেউ কিচ্ছু বলল না। এই ঘটনার কিছুদিন পরেই বৌদি বাড়ির সবাইকে বোঝালো আমার বিয়ে দিয়ে দিতে। বলল এই মেয়েটার খুব ডানা গজিয়েছে, এ আমাদের হাত থেকে ফসকে যাবে। একে কোনো খুঁটির সাথে বেঁধে ফেলা উচিত, না হলে এ কোনোদিন পালিয়ে যাবে। ভাই আর মা তো আগেই আমার বিরুদ্ধে হয়ে গেছিল। ওনারা বৌদির কথা সঙ্গে সঙ্গে মেনে নিল আর আমার জন্য সম্বন্ধ খোঁজা শুরু করে দিল। কেঁদে কেঁদে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেল। সত্যি কথা বলতে, আমার বিয়ে হোক তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই বিয়েটা আমাকে শাস্তি স্বরূপ দেওয়া হচ্ছিল। এই দিনগুলোতে বৌদি খুব খুশি ছিল। বৌদি দোকানে গিয়ে জামা কাপড় কিনে আনতো আর বলতো আমি বিয়ের তর্ক করছি, কিন্তু এখনো তো সম্বন্ধ পাওয়া যায়নি। কিন্তু তার এক সপ্তাহ পরেই আমার বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেল। বৌদি এইসবে ভীষণ খুশি ছিল, কেননা এখন বৌদির কাজে ব্যাগরা দেওয়ার মতো আর কেউ ছিল না। এদিকে আমার বিয়ের খবর আমার আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছিল। বাড়িতে আত্মীয়রা আসতে লাগলো, তখন বৌদি একটু অস্বস্তিতে পড়লো। বৌদির নিজের ঘরটা আরো বেশি সুরক্ষিত করার জন্য মাঝখানে একটা পর্দা লাগিয়ে দিল। এখন বৌদির নিজের সেই চকচকে টাইপের কম্বলটা পর্দার পেছনে লুকিয়ে রাখে, আর কাউকে সেখানে যেতে দেয় না। দাদার অসুস্থতার কারণে বাড়িতে আত্মীয়দের আসা যাওয়া লেগেই থাকতো। তাদের সঙ্গে বাচ্চারাও থাকতো। বৌদি সব সময় তাদের নজরে নজরে রাখতো। এই ব্যাপারটা সব সময় খেয়াল রাখতো যেন কেউ বৌদির কম্বলে হাত না লাগায়। এখন আমিও বুঝে গেছিলাম বৌদির দুর্বলতা কোথায়। বৌদি ওই চকচকে লাল কম্বলটা সব সময় বাঁচিয়ে বাঁচিয়ে রাখতো। কেউ যদি ওটাতে হাত দিত তার উপরে চিৎকার করে উঠতো। আমি একদিন সবার সামনে পর্দা সরিয়ে কম্বলটা নিয়ে যেতে গেলাম। বৌদি আমার উপরে রেগে গেল আর বলল, এটা কি এখানেই রাখো? তুমি কেন সব সময় এই কম্বলটার পেছনে পড়ে থাকো? এটা আমার স্বামীর ব্যবহারের জিনিস, এটাকে এখানেই রেখে দাও। আমি বৌদিকে বললাম, বৌদি মা কম্বল চাইছে। আমি মুখটাকে খুব করুণ করে কথাটা বললাম। তখন আমার দাদা বলল, এই কম্বলটা তো তুমি আজ পর্যন্ত আমাকে দাওনি, ও নিয়ে যাচ্ছে তো ওকে নিয়ে যেতে দাও। বেচারি আমাদের বাড়িতে তো আর কিছুদিনই থাকবে। দাদার কথা শুনে বৌদির মুখ ফ্যাকাশে হয়ে গেল। না মাম্পি, দাঁড়াও, আমি তোমাকে অন্য একটা কম্বল দিচ্ছি। এবার বৌদি একটু নরম সুরে কথা বলল। আমি ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে পারলাম না। বৌদি আমাকে অন্য একটা কম্বল ধরিয়ে দিল। আমি ওটা নিয়ে ঘরের বাইরে তো চলে এলাম, কিন্তু আমার সন্দেহ আরও বেড়ে গেল। এই কম্বলটার জন্যই তো বৌদি আমার উপরে মিথ্যে দোষ দিয়েছিল, আর এখন আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। আমিও মনের জোর না হারিয়ে মনকে শক্ত করলাম, আর ভাবলাম আমি এই কম্বলের রহস্য জেনেই ছাড়বো। কিন্তু এসবের কোনো প্রয়োজনই পড়লো না। একদিন আমরা সবাই বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তখন দেখলাম বাড়ির দরজায় একটা ছেলে এসেছে। সেই দিন আমাদের পুরো শহরে কারেন্ট ছিল না। আমাদের বাড়িতে টিভিও চলছিল না। আমাদের ফোনে চার্জও ছিল না। গ্রামে প্রচণ্ড বৃষ্টির কারণে আর আবহাওয়া খারাপ হওয়ার কারণে কারেন্টের অবস্থা খুব খারাপ ছিল। আমরা সবাই এমনি বসেছিলাম, কিন্তু বিয়ের তোড়জোড় তখনও চলছিল। যাই হোক, বাড়ির দরজায় কেউ এসেছে। আমি গিয়ে দেখলাম একটা রোগা পাতলা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে খুব বিচলিত লাগছিল। সে আমাকে বলল, তোমার বৌদিকে ডেকে দাও।
আমি তাড়াতাড়ি বৌদিকে ডেকে দিলাম আর নিজেও পাশে দাঁড়িয়ে রইলাম। এমনিতেও বৌদিকে আমার সব সময় সন্দেহজনক লাগতো। ওই ছেলেটা বৌদিকে বলল যে বৌদির বাবার শরীর খুব খারাপ, তিনি বৌদিকে দেখতে চাইছেন। এটা শুনে বৌদির হাত পা যেন ফুলে গেল। বৌদি তখন কোনো কিছুর তোয়াক্কা না করে মাথায় চাদর জড়িয়ে পায়ে জুতো গলিয়ে তাড়াতাড়ি ওই ছেলেটার সাথে বেরিয়ে গেল। বৌদি চলে যাওয়ার পর আমি মাকে বললাম যে বৌদি নিজের বাবার শরীর খারাপের কারণে বাপের বাড়িতে গেছে, তাড়াতাড়ি ফিরে আসবে। জানি না কেন এই সব কিছুর মধ্যে আমি কিছু খারাপ গন্ধ পাচ্ছিলাম। বৌদিকে আমি এতটাই অপছন্দ করতে শুরু করেছিলাম যে বৌদির বাপের বাড়ির লোকজনের দুঃখ যন্ত্রণাও আমার কাছে দুঃখ মনে হতো না। আমি চুপচাপ বসেছিলাম, বেশিক্ষণ হয়নি। দেখলাম বাড়ির দরজায় আবারও কেউ এসেছে। দেখলাম একটা বুড়ি দাঁড়িয়ে আছে। ওই বুড়িটার চোখ অদ্ভুতভাবে জল জল করছিল। আমাকে দেখেই সে নিজের চোখ এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে বলল, এই মেয়ে, তোমার সাথে আমার একটা দরকার আছে, তুই আমাকে সাহায্য করবি? হ্যাঁ মা, বলো কি ব্যাপারে? আমি অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি তন্ত্রবিদ্যা শিখছি, যেটা করে আমি বাজা মহিলাদের চিকিৎসা করতে পারবো। বাজা মহিলারা বেচারি হয়, তারা সন্তানের জন্য ছটপট করে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। তার জন্য আমার একটা চকচকে লাল কম্বলের প্রয়োজন। আমার তন্ত্রবিদ্যা অনুসারে সেই লাল কম্বলটা তোর বৌদির কাছে আছে। তুই যদি আমাকে কম্বলটা এনে দিস তাহলে তার বদলে আমি তোকে অনেক টাকা দেব। যে করেই হোক আমাকে কম্বলটা তুই এনে দে। ওই বুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে ওই বুড়ি ওই চকচকে লাল কম্বলটার ব্যাপারে কি করে জানলো, যেটা কিনা বৌদি অনেক সযত্নে লুকিয়ে রেখেছিল। আমি সঙ্গে সঙ্গে মাকে ডাকলাম, মাও দরজায় চলে এলো আর ওই বুড়ির সাথে কথা বলতে লাগলো। বুড়িটার কাছে সত্যিই অনেক টাকা ছিল। বলতে লাগলো, আমি তোমাদের যত টাকা চাই তত টাকা দেব, শুধু তোমরা আমাকে কোনো প্রশ্ন না করে আর কাউকে কিছু না জানিয়ে ওই কম্বলটা আমাকে দিয়ে দাও। আমার নিজের কাজের জন্য ওই কম্বলটা আমার খুব প্রয়োজন। দেখো, আমি যদি কোনো ভুল বা মিথ্যেবাদী মহিলা হতাম তাহলে আমি ওই কম্বলটার ব্যাপারে কি করে জানতে পারতাম? ওই কম্বলটা তোমাদের জন্য কিছুই না, তোমাদের কাছে ওর কোনো মূল্য নেই। কিন্তু যদি তুমি আমাকে ওই কম্বলটা দিয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। বুড়িটার কথায় আমি লোভে পড়ে গেলাম, কারণ দাদার চিকিৎসার জন্য আমাদের টাকার দরকার ছিল, আর ঘরের খরচও সেভাবে চলছিল না। দাদার কাছে কোনো ভালো চাকরিও ছিল না। যে কাজটা দাদা করতো সেখান থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল। বুড়ির কথা শুনে মায়ের চোখ লালসায় ভরে গেল। আমারও মুখ দিয়ে ঝোল পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি গিয়ে সেই কম্বলটা উঠিয়ে নিয়ে এলাম, কারণ দাদার ঘরের সামনেই ওটা পড়েছিল। বৌদি ওটা ছুঁতে দিত না, সেটা আলাদা কথা। দাদা এই সময় ঘুমোচ্ছিল, তাই সে আমাকে দেখতে পেল না। আমি চুপি চুপি কম্বলটা বাইরে নিয়ে এলাম। কম্বলটা যেমন পড়েছিল তেমনই নিয়ে এলাম। আমি ওটা খুলেও দেখিনি। বুড়িটা আমার থেকে কম্বলটা নিয়ে আমাদের টাকাগুলো দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বৌদি দৌড়াতে দৌড়াতে এসে বাড়িতে ঢুকলো। সে খুব চিন্তিত হয়ে নিজের ঘরে গেল আর কম্বলটা খুঁজতে লাগলো, যেটা সে অনেক সতর্ক করে লুকিয়ে রেখেছিল। বৌদি কাঁদো কাঁদো সুরে বলল, হে ভগবান, কি সর্বনাশ হলো! বৌদি নিজের মাথা চাপড়াতে চাপড়াতে বলল, আমি তাকে কেন জিজ্ঞেস করলাম না কি হয়েছে বৌদি? কোনো ব্যাপার ঘটেছে নাকি? আমার কথা শুনে বৌদি আমার উপরে রেগে গিয়ে বলল, মূর্খ মেয়ে মানুষ, বল তুই কম্বলটা কাকে দিয়েছিস? বৌদি চিৎকার চেঁচামেচি করতে লাগলো। সেই শুনে মা ও বৌদির ঘরে চলে এলো। কি হয়েছে বৌমা? একজন মহিলা এসেছিলেন, বলছিল যে উনি কোনো তন্ত্রবিদ্যা শিখেছেন বাজা মহিলাদের চিকিৎসা করার জন্য, তাই তার সেই কম্বলটা প্রয়োজন। আমাদের তো কম্বলটা কোনো কাজেই লাগতো না, তাই আমি ওটা ওনাকে দিয়ে দিয়েছি। এমনিতে ওটার দাম ৩-৪ হাজার টাকা হবে, কিন্তু বুড়িটা আমাদেরকে পুরো ১ লাখ টাকা দিয়েছে। আমি যেই বৌদিকে বললাম তখন বৌদি খুশি হওয়ার চেয়ে কাঁদতে শুরু করে দিল। মা, এটা আপনি কি করে দিয়েছেন? ওই কম্বলটা অনেক মূল্যবান ছিল। জমিদারের বাড়ি থেকে অনেক পুরনো কাপড় বেরিয়েছিল। সেই সব পুরনো কাপড়ে সোনার সুতো লাগানো ছিল। জমিদারের বউ তার চাকরানিকে বলেছিল ওই কাপড়গুলোকে ধুয়ে দিতে, খুব যত্ন করে ধুতে বলেছিল, যেন কাপড়গুলোর কোনো রকমভাবে কোনো ক্ষতি না হয়। আমি তো অনেক কষ্টে সেই কাপড়গুলো থেকে একটা একটা করে সোনার সুতা বের করে এই কম্বলের মধ্যে গেঁথে রেখেছিলাম। আমি সেলাই করে ওই সুতোগুলো একটা মোটা পাঞ্চ তৈরি করে ফেলেছিলাম। মা, সেই সুতোগুলো একদম আসল সোনার ছিল। মা, এটা আপনি কি করে দিলেন? আমি তো অনেক কষ্ট করে সেই সুতোগুলো এক জায়গায় করেছিলাম।
যাতে আমি ওই কম্বলটা বিক্রি করে অনেক পয়সা ইনকাম করতে পারি। বৌদির কথা শুনে তো আমরা পুরো হা হয়ে গেলাম। তাহলে ওই বুড়িটা এসব কি করে জানতে পারলো? আরে মা, ওই বুড়িটা খুব চালাক। একদিন কথায় কথায় আমি ওই বুড়িটাকে কম্বলের রহস্যটা বলে ফেলেছিলাম। তারপর ওই বুড়িটা আমার থেকে কম্বলের রংটা জেনে নেয়। তারপর আজকে ওই ছেলেটাকে পাঠিয়ে আমাকে বাড়ি থেকে বার করিয়ে দেয়। আমার বাবার শরীর একদম ঠিক আছে, বুড়িটা আপনাদেরকে মিথ্যে কথা বলেছে, যাতে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর সে কম্বলটা হাতিয়ে নিতে পারে। এটা বলে বৌদি নিজের মাথা চাপড়াতে লাগলো। মা বৌদিকে বোঝাতে লাগলো, বৌমা, তুমি চুরি করে যে জিনিস জমিয়েছিলে সেটা তোমার কোনো কাজে এলো না, আর সেটা তোমার কোনো কাজে আসা উচিত নয়। বুঝতে পারছি তুমি এই বাড়ির জন্য অনেক বলিদান দিয়েছো, কিন্তু তোমার রাস্তাটা ভুল ছিল। বৌমা, ওটা যদি তোমার কপালে থাকতো তাহলে তুমি পেয়ে যেতে। তুমি ভগবানকে ধন্যবাদ জানাও যে চুরির জিনিস তোমাকে ভোগ করতে হয়নি। মা বৌদিকে বোঝালো। কিছুদিন পর বৌদি সেই চাকরিটা ছেড়ে দিল, কারণ বৌদির কৃতকর্মের জন্য বৌদি খুব লজ্জিত ছিল। বৌদি জমিদারের বউয়ের বিশ্বাস রাখতে পারেনি। বৌদি বেইমানি করেছিল, তাই বৌদিকে বিশ্বাসঘাতকও বলা হয়েছিল। কিন্তু ওই বুড়িটা যে 1 লাখ টাকা আমাদের দিয়েছিল, সেটা দিয়ে আমি আমার দাদাকে দোকান খুলে দিয়েছিলাম, যেটা এখন খুব ভালোভাবেই চলছিল। আমাদের সংসারও ভালোভাবেই চলছিল। আমরা ভগবানকে ধন্যবাদ জানাই, উনি আমাদেরকে ভুল রাস্তায় যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু আমার মনের কোণে কোথাও একটা খটকা এখনও রয়েছে। সেটা হলো, আমরা যা কিছু করেছি ওই বেইমানির পয়সা দিয়েই করেছি। ওই বুড়িটা আমাদের থেকে কম্বলটা কম পয়সাতে কিনেছিল, কিন্তু আমরা তো দাদার দোকানটা ওই পয়সা দিয়েই করেছিলাম। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মতামত কি? বেইমানির পয়সা দিয়ে সৎ পথে রোজগার করা কতটা ভালো? যদি সেটা ভালো নাই হয়, তাহলে এখন আমার কি করা উচিত?